তো প্রথম কোশ্চেন আমরা আলোচনা করছি লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 0.4012 ডিগ্রি সেলসিয়াস বলতে কি বোঝো। তো লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 0.4012, 40 মিনস 4টে 0.4012 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স বলতে আমরা বুঝি যে 1 সেন্টিমিটার বা 1 মিটার। ভালো করে লক্ষ্য করো, হ্যাঁ, এখানে কিন্তু শুধু সেন্টিমিটার বা শুধু মিটার আমরা বলছি না। ওকে, এখানে কি আছে? এখানে কিন্তু শুধু ডিগ্রি সেলসিয়াস ইনভার্স আছে, এখানে কিন্তু আদার্স অন্য কিছু নেই। তো আমরা কি বলবো? 1 সেন্টিমিটার বা 1 মিটার লোহার দণ্ড 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির ফলে যথাক্রমে কত না 0.4012 সেন্টিমিটার বা 0.4012 মিটার দৈর্ঘ্য বাড়বে। তাহলে কি সাপোজ যদি কেউ বলো যে 1 সেন্টিমিটার লোহার দণ্ড 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির ফলে 0.4012 সেন্টিমিটার বৃদ্ধি পাবে, অথবা বলতে পারো 1 মিটার লোহার দণ্ড 0.4012 মিটার দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। ওকে, আচ্ছা, আবার দেখো আমরা এই রিলেশনটা জানি। ওকে, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ফারেনহাইট স্কেলে এবং সেলসিয়াস স্কেলের মধ্যে রিলেশন। তো সেখান থেকে আমরা পাচ্ছি, দেখো আলফা এফ অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ফারেনহাইট স্কেলে কত ওর না 0.5067 ডিগ্রি ফারেনহাইট ইনভার্স। অর্থাৎ সাপোজ তোমাকে বলা হলো যে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সেলসিয়াস স্কেল থেকে ফারেনহাইট স্কেলে তোমরা ট্রান্সফার করো। ওকে, তোমরা ট্রান্সফার করো, কিভাবে করবে সেটা এখানে করে দেখিয়ে দেওয়া আছে বাই দ্য রুল অফ দিস। ওকে, তো কারোর যদি পিডিএফ লিঙ্কটা প্রয়োজন হয়, লিঙ্কটা তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। ওকে, চলো এরপর আসছি নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে দেখো, তাপমাত্রা পরিবর্তনে কঠিন পদার্থের ঘনত্বের পরিবর্তনের রাশিমালাটি লেখো। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, বোঝা গেল? এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তো আমরা জানি কি ডেনসিটি ইকুয়ালস টু মাস বাই ভলিউম। হ্যাঁ, তো এখানে আমরা বস্তুর আয়তন ও ঘনত্ব 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় V0 D0 এবং টি ডিগ্রি উষ্ণতায় যথাক্রমে VT এবং DT হলে আমরা এটা লিখতে পারি, এবং এখান থেকে আলটিমেট আমরা এই রিলেশনটা পাই। তো এক্ষেত্রে দেখো সাধারণভাবে কি হবে না, সাপোজ যদি আমরা T1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা এবং T2 ডিগ্রি সেলসিয়াস বা T1 ডিগ্রি T2 ডিগ্রি দুটো নেওয়া হয়, যে ক্ষেত্রে ধরে নাও T1 থেকে বেড়ে T2 হচ্ছে। ওকে, এবং সেই উষ্ণতায় যদি ঘনত্ব যথাক্রমে D1 D2 হয়, তাহলে আমরা লিখতে পারি এভাবে। ওকে, বোঝা গেল? তো চলো এরপর আসছি আমরা পরবর্তী প্রশ্নে বলা হয়েছে দেখাও যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দৈর্ঘ্যের এককের উপর নির্ভর করে না, কিন্তু উষ্ণতার এককের উপর নির্ভর করে। এটাও কিন্তু তোমরা দেখেছো, এই কোশ্চেনটা তোমাদের কোশ্চেন ব্যাংক বলো বা প্রিভিয়াস ইয়ার্সে যেসব কোশ্চেন এসেছে সেই কোশ্চেনের মধ্যে এটা একটা ভাইটাল পয়েন্ট, মানে ভাইটাল ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের রাশিমালা থেকে তো কি দৈর্ঘ্য প্রসারণ, প্রাথমিক দৈর্ঘ্য, উষ্ণতা বৃদ্ধি। তাহলে দেখো এই দৈর্ঘ্য প্রসারণের একক এবং প্রাথমিক দৈর্ঘ্যের একক দুটোই দৈর্ঘ্যের একক। তাহলে দৈর্ঘ্যের একক কি হচ্ছে? এটা একে অপরকে নিউট্রালাইজ করছে। বাকি রয়েছে কি না শুধু উষ্ণতার একক। তাহলে তাই এটা শুধু উষ্ণতার উপরই ডিপেন্ড করছে। দেখো উভয় ক্ষেত্রে কি হয়েছে, এই যে ডেল এল বাই L1 এই রাশিটা কি হচ্ছে, দুটো দৈর্ঘ্যের অনুপাত হয়, এটা এককহীন ও মাত্রাহীন হচ্ছে। তাই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কেবলমাত্র উষ্ণতার এককের উপরই নির্ভর করে। বোঝা গেল? চলো এর পরবর্তী প্রশ্নে আসছি। উত্তপ্ত করায় কোনো ঘনকের প্রতিটি বাহু 2% বাড়ে, ঘনকের আয়তনের শতকরা বৃদ্ধি কত? তাহলে প্রতিটা বাহুর দৈর্ঘ্য R, ঘনকের আয়তন R3, এখন উত্তপ্ত করার ফলে R এর বৃদ্ধি কত হলো 2%, এবং এটা আয়তনের এককে রাশিতে R এর ঘাত যেহেতু 3, তাই আয়তনের শতকরা বৃদ্ধি হবে 3 × 2% অর্থাৎ 6%। দেখো এটা যদি ক্ষেত্রফলের কথা বলা হতো, ক্ষেত্রফলের ক্ষেত্রে R², তাহলে তার ঘাত কত 2, ক্ষেত্রফলের ক্ষেত্রে বাড়তো কত 2 × 2% ইকুয়ালস টু 4%। বোঝা গেল? আচ্ছা, এই যে শতকরা বৃদ্ধি, হ্যাঁ, এই যে কতটা পরিমাণ শতকরা পরিবর্তন হচ্ছে, এইগুলো তোমরা দেখবে একদম ফার্স্ট সেমিস্টারের যে ফার্স্ট ক্লাসটা আপলোড করা হয়েছিল, যে ক্লাসটা ছিল সেই ক্লাসে কিন্তু ডিটেলস এই আলোচনা করা আছে, যেটা ফার্স্ট সেমিস্টারে সেম 1-এর যেটা একদম প্রথম ক্লাস ছিল, ফার্স্ট ক্লাসটা ছিল, সেখানে কিন্তু এই শতকরা বৃদ্ধি, শতকরা পরিবর্তন, ত্রুটি এই জিনিসগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করা হয়েছে। ওকে, চলো এরপর আসছি পরবর্তী প্রশ্নে।
পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে, একটি কঠিন পদার্থের 3 প্রকার প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক নির্ণয় করো, অর্থাৎ আলফা, বিটা এবং গামা। তো দেখো একটা আয়তক্ষেত্রের সাপোজ ধরে নিলাম যে কি লম্বা এবং দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে এ এবং বি। ওকে, তাহলে এর ক্ষেত্রফল কি হবে, এটা হবে। এবার উষ্ণতা বৃদ্ধির ফলে সাপোজ এও বাড়লো এবং বি বাড়লো। ওকে, সাপোজ এ বাড়লো এবং বি বাড়লো, তাহলে বিটা কি হয়ে যাবে দেখো তো, বিটা হয়ে যাবে বি ইকুয়ালস টু হয়ে যাবে কি না, যখন এটা বি ড্যাশড হয়ে গেল তখন এই বি ড্যাশটা হয়ে যাবে দেখো এইটা, এটা। আবার এটা এখন বড় হয়ে এ ড্যাশড হয়ে গেল, এই এ ড্যাশটা কি হয়ে যাবে এইটা, এ ইন্টু 1 প্লাস আলফা টি। আলফা হলো ওই উপাদানের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, যে কঠিন পদার্থ তার উপাদানের। তো এখান থেকে আমরা আলটিমেটলি ভাবে এটা পেলাম। এবার এই এবিটা কি, এবিটা ক্ষেত্রফল। তো দেখো এই যে, তাহলে এখানে আমরা S1 বসিয়ে দিলাম, 1 প্লাস 2 আলফা টি এবং আলফা স্কোয়ার টি স্কোয়ার। এই আলফাটা যেহেতু খুবই ছোট, তাই আলফা স্কোয়ার যে রাশিটা, এই রাশিটাকে আমরা নগণ্য হিসেবে ডিফাইন করতে পারি। তাহলে সেক্ষেত্রে কি হলো, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে যদি আবার ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক যদি আবার বিটা হয়, সেক্ষেত্রে আমরা আবার লিখতে পারি S2 ইকুয়ালস টু S1 ইন্টু 1 প্লাস বিটা ইন্টু টি। তাহলে দেখো এইটা এবং এইটার মধ্যে কম্পেয়ার কর, এই দুটো রিলেশন, এই রিলেশন এবং এই রিলেশন কি পাচ্ছ দেখো তো ভালো করে লক্ষ্য করে, বি ইকুয়ালস টু 2 আলফা। তাহলে বি ইকুয়ালস টু 2 আলফা পাচ্ছ, এখান থেকে পাচ্ছ আলফা ইকুয়ালস টু বিটা বাই 2। তাহলে এটা আমরা কিসের মধ্যে পেলাম, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এবং ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের মধ্যে রিলেশনটা পেলাম। এরপর চলো আমরা দেখি ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে। আচ্ছা, যেটা প্রথমেই বলেছিলাম, সাপোজ ধরো তো এ, বি এবং সি ছিল সাপোজ একটা ঘনক। তাও যখন উষ্ণতা দেওয়া হলো, এটা এ ছিল, বি ছিল, সাপোজ এটা সি ছিল। সাপোজ ধরো যখন উষ্ণতা বৃদ্ধি হলো তখন এটা কি হয়ে গেল, এ ড্যাশড হয়ে গেল। হ্যাঁ, দৈর্ঘ্যটা হয়ে গেল কত, সাপোজ দৈর্ঘ্যটা হয়ে গেল বি ড্যাশড এবং এটা হয়ে গেল সাপোজ সি ড্যাশড। ওকে, তো যখনই বেড়ে গেল আয়তনটাও বেড়ে গেল। এমনি নর্মালি কি না, আলফা ইকুয়ালস টু কি, এ ইকুয়ালস টু কি হয়ে যাবে 1 প্লাস আলফা ইন্টু টি, বি হয়ে যাবে, প্রস্থটা হয়ে যাবে বি ইন্টু 1 প্লাস আলফা ইন্টু টি এবং উচ্চতাটা হয়ে যাবে সি ইন্টু 1 প্লাস আলফা ইন্টু টি। এটা সি ড্যাশটা হয়ে যাবে সি ইন্টু 1 প্লাস আলফা টি, বি ড্যাশটা হয়ে যাবে এটা এবং এই এ ড্যাশটা হয়ে যাবে এটা। বোঝা গেল? তাহলে চূড়ান্ত আয়তন কত, ভি2 ইকুয়ালস টু এই তিনটাকে গুণ করলে পাওয়া যাবে এবিসি ইন্টু 1 প্লাস গামা টি এর হোল কিউব। তাহলে এবিসি আমরা কি জানি, প্রাথমিক অবস্থায় এবিসিটা হলো ভলিউম। দেখো এবিসির জায়গায় আমি ভি1 বসিয়েছি। হ্যাঁ, এবং এইটাকে কিউব করলে এই যে দুটো টার্ম আলফা কিউব এবং আলফা স্কোয়ার থাকার জন্য এই দুটো নগণ্য হয়ে যাচ্ছে। তাহলে আমরা লিখতে পাচ্ছি 1 প্লাস 3 আলফা ইন্টু টি। আবার সংজ্ঞা অনুযায়ী আয়তন প্রসারণ গুণাঙ্ক কি, ভি2 ইকুয়ালস টু ভি1 ইন্টু 1 প্লাস গামা টি। তাহলে এই দুটো যদি আমরা কম্পেয়ার করি, দেখো 3 আলফা ইকুয়ালস টু গামা, দেখো 3 আলফা ইকুয়ালস টু গামা, তাহলে আলফা ইকুয়ালস টু গামা বাই 3। তাহলে আলটিমেট এর আগে আমরা পেয়েছিলাম আলফা ইকুয়ালস টু বিটা বাই 2, আবার আলফা ইকুয়ালস টু গামা বাই 3। আলটিমেটলি আমরা পেলাম এইটা, এই রিলেশনটা, আলফা ইকুয়ালস টু বিটা বাই 2 ইকুয়ালস টু গামা বাই 3। দেখো সাপোজ যদি তোমাদের হয়তো পড়বে না, যদি 5 নম্বর পড়ে তাহলে হয়তো টোটালটা এই রিলেশনটা তোমাদের বের করতে দেওয়া থাকবে। বাট যদি 2 বা 3 নম্বর পড়ে তাহলে আলটিমেট যে কোনো একটা বের করতে দেওয়া থাকবে, আইদার আলফা ইকুয়ালস টু বিটা বাই 2 অর আলফা ইকুয়ালস টু গামা বাই 3। আর যদি তোমাদের বিটা এবং গামার মধ্যে রিলেশন দেয়, মাইন্ড ইট, এটা ভালো করে খেয়াল রেখো, যদি বিটা এবং গামার মধ্যে রিলেশন দেয় তাহলে কিন্তু তোমাদের পুরোটাই বের করতে হবে। বের করার পর তোমরা এইটুকু জায়গাটা নিয়ে এখানে দেখাতে হবে যে তাহলে বিটা বাই 2 ইকুয়ালস টু গামা বাই 3 অথবা 3 বিটা ইকুয়ালস টু 2x গামা। এরপর আসছি আমরা নেক্সট কোশ্চেনে বলা হয়েছে, দেখো একটি লোহার দণ্ড একটি বৃত্তাকার লোহার বলয়ের ব্যাস বরাবর যুক্ত আছে।
সংস্থাটিকে সমভাবে উত্তপ্ত করলে বলয়টি বৃত্তাকার থাকবে কি? ব্যাখ্যা কর। মানে সাপোজ বলেছে, ধরো এই যে একটা বলয়, এখানে এই লম্ব বরাবর ব্যাস বরাবর একটা দণ্ড যুক্ত করা আছে। এবার বলেছে সমগ্র এই সিস্টেমটাকে উত্তপ্ত করা হলো। দেখো, উত্তপ্ত করা হলে আলটিমেট এটার দৈর্ঘ্য বাড়বে, মানে পরিধি বাড়বে, আবার এটার দৈর্ঘ্য বাড়বে, ব্যাসও বাড়বে। তো আলটিমেট এটা কি বৃত্তাকার থাকবে? বলা হয়েছে যে হ্যাঁ, বলয়টি বৃত্তাকার থাকবে। কারণটা কি বা কেন বৃত্তাকার থাকবে সেটা আমরা জেনে নিই। দেখো, বলয়টার ব্যাস ডি সাপোজ ধরে নিলাম, কি এইটা ডি, তাহলে পরিধি কত? পাই ইন্টু ডি। কি বুঝতে পারলে না? পরিধি কত? 2 পাই আর, তাহলে পাই ইন্টু টুয়াইস আর, তাহলে পাই ইন্টু টুয়াইস আর কি হয়? 2 ইন্টু ব্যাসার্ধ ব্যাস পাই ডি। বুঝা গেল তো? এই অবস্থায় পরিধি ও দণ্ডের দৈর্ঘ্যের অনুপাত কত হবে? তাহলে পাই ডি ইজ টু ডি, তার মানে পাই ইজ টু 1। এখন যদি দুটোকে, এখন লোহার দণ্ডটার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ধরে নিলাম আলফা, দণ্ডটির সংস্থাকে থিটা ডিগ্রি বৃদ্ধি করা হলো, তাহলে পরিধির দৈর্ঘ্য কত বৃদ্ধি পাবে? পাই ডি ইন্টু 1 প্লাস আলফা থিটা, এবং দণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি পাবে ডি ইন্টু 1 প্লাস আলফা থিটা। তাহলে আলটিমেট এই অবস্থা যদি আবার অনুপাত করা হয়, দেখো পাই ডি ইন্টু 1 প্লাস আলফা ইন্টু থিটা ইজ টু ডি ইন্টু 1 প্লাস আলফা ইন্টু থিটা। সেই একই তো, দেখো ডি ইন্টু 1 প্লাস আলফা থিটা এবং ডি ইন্টু 1 প্লাস আলফা থিটা চলে যাবে, রইবে কে? পাই ইজ টু 1। তাহলে দেখো, প্রথমেও সেই পাই ইজ টু 1 থাকছে, উষ্ণতা বাড়ানোর পরেও কিন্তু পাই ইজ টু 1 থাকছে, অর্থাৎ বলয়টা বৃত্তাকারই থাকবে, তাই তো? তাহলে এইসব ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো যদি চাও যে তোমরা অল টাইমের জন্য তোমাদের কাছে রেখে দেবে অ্যাজ এ পিডিএফ আকারে, তোমরা এর যে পিডিএফটা আছে লিঙ্কে গিয়ে পিডিএফটা তোমরা নিতে পারো। ওকে, তো চলো এরপর আসছি পরবর্তী প্রশ্নে। 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা এবং 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তাপমাত্রায় পারদের ঘনত্ব যথাক্রমে 13.6 × 10³ কেজি পার মিটার কিউব এবং 13.35 × 10³ কেজি পার মিটার কিউব। তো পারদের প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক নির্ণয় করতে বলা হয়েছে। ধরে নিলাম আমরা ঘনত্বের ক্ষেত্রে এটা পেয়েছি, একটু আগে দেখেছি, দেওয়া আছে d0 dt t সবই দেওয়া আছে, তাহলে আলফাটা বের করতে হবে এখানে, রিলেশনটা। ওকে, আচ্ছা আরেকটা জিনিস, এখানে তোমরা আলফার পরিবর্তে এটা গামা দিয়ে দেবে। ওকে, যেহেতু আয়তন প্রসারণ গুণাঙ্ক বলা হয়েছে, তো গামা দেওয়াটাই বেটার এখানে। তো এরকম করলে তোমরা পেয়ে যাবে আলটিমেট, তোমরা অ্যান্সারটা দেখবে হবে 1.87 × 10⁻⁻⁴। ওকে, বোঝা গেল? এটাই তাহলে আয়তন, পারদের প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। চলো এরপর আসছি আমরা পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে কি বলা হয়েছে? জলের তাপমাত্রা 4 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রি সেলসিয়াস করলে আয়তন 99.8 সেন্টিমিটার কিউব থেকে 100 সেন্টিমিটার কিউব হয়। 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা থেকে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার মধ্যে জলের গড় আয়তন প্রসারণ গুণাঙ্ক কত? দেখো, এখানে প্রবলেমটা খুব সুন্দরভাবেই করে দেওয়া আছে। ডেল ভি কত, অর্থাৎ আয়তনের পরিবর্তন কত হচ্ছে, কত আয়তন ছিল, কত উষ্ণতা পরিবর্তন, হ্যাঁ, তো প্রত্যেকটাই করা আছে এখানে, এটা দেখে নেবে। আচ্ছা, তোমাদের ক্ষেত্রে বলে রাখি, এটা মানে এটাও একটা ইম্পর্টেন্ট প্রবলেম, বোঝা গেল? এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রবলেম। এই প্রবলেমটা যখন এইচএস একসাথে হতো, এইচএসে এসেছে অনেকবার। আচ্ছা, তাছাড়াও যখন ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট ছিল তখন WBJEE-তেও এটা অনেকবার এসেছে। তো চলো এরপর আসছি আমরা পরবর্তী প্রশ্নে। একটি কাঁচের পাত্রের কত অংশ পারদ দ্বারা পূর্ণ করলে পাত্রের ফাঁকা অংশের আয়তন উষ্ণতার নিরপেক্ষ হবে? ওকে, দেখো পারদের আয়তন প্রসারণ গুণাঙ্ক দেওয়া আছে এখানে, কাঁচের রৈখিক প্রসারণ গুণাঙ্ক দেওয়া আছে, তাহলে আলটিমেট দেখো রৈখিক প্রসারণ গুণাঙ্ক দেওয়া আছে, কাঁচের আয়তন প্রসারণ গুণাঙ্ক, পারদের আয়তন প্রসারণ গুণাঙ্ক। এবার পাত্রের ফাঁকা অংশের আয়তন সকল উষ্ণতায় সমান থাকবে যদি পারদের আয়তন প্রসারণ
ও পাত্রের আয়তন প্রসারণ নির্দিষ্ট তাপমাত্রা বৃদ্ধিতে একই হয়। এটা তো বলা আছে একই হবে। তাহলে কি হবে না ভিজি, হ্যাঁ, গামা জি ইন্টু থিটা ইকুয়ালস টু ভিএম গামা এম ইকুয়ালস ইন্টু থিটা। এটা করলে আমরা এইভাবে পাবো। বুঝে গেল? আচ্ছা, এরপর আসছি আমরা লাস্ট কোশ্চেন। লাস্ট কোশ্চেনে কি বলা হয়েছে দেখো, গ্লিসারিনের আয়তন প্রসারণ গুণাঙ্ক 4.9 ইন্টু 10⁻⁻4 কেলভিন ইনভার্স। যদি উষ্ণতা 30 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পায় তবে ঘনত্বের পরিবর্তন কত হবে? ওকে, আচ্ছা, তাহলে এই রিলেশনটা আমরা পেয়েছি, পরিবর্তনের পরিমাণ আলফা টি, কি তাই তো, পরিবর্তনের পরিমাণ আলফা টি। তো আলফা সমান কত? এটা কেলভিন স্কেলে দেওয়া আছে, তো ডিগ্রি সেলসিয়াস স্কেলে সেম হবে, কারণ কেলভিন স্কেলের 100 ঘরের পার্থক্য সমান সেলসিয়াস স্কেলের 100 ঘরের পার্থক্য। ওকে, তো টি সমান 30 - 0 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 30 ডিগ্রি সেলসিয়াস। পরিবর্তন তাহলে কত হবে? আলফার মানটা বসালাম, টি এর মানটা বসালাম, বসালে এইটি হলো পরিবর্তন। ডিগ্রি সেলসিয়াস ইনভার্স এবং ডিগ্রি সেলসিয়াস 1 হয়ে যাবে, তাহলে পরিবর্তন হবে এটা। ওকে, তাহলে এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানিও, এবং পিডিএফ লিঙ্কটা তোমাদের প্রয়োজন থাকলে অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্ক থেকে তোমরা পিডিএফটা নিয়ে নিতে পারো। তো চলো ফিরছি পরবর্তী ক্লাস নিয়ে।